যে তারা মহোদয়কে ইউনো মহোদয় এসেছেন, ইউনো মহোদয় আসার পর তারা যে যেটা চাচ্ছে তাদের সেই কথাবার্তা শুনছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনো মহোদয় আসার পর সেই কথাগুলো তারা জানতে চেষ্টা করছে আসলে ইউনো মহোদয় কি বলেন সেটার প্রতি তারা রাখছেন। দর্শক আপনারা দেখছেন যে ইউনো মহোদয় এসেছেন। ইউনো মহোদয় এখন তাদের সাথে যারা লাশ নিয়ে অবস্থান করছেন তাদের সাথে কথা বলছেন এবং জানাচ্ছেন ইউনো মহোদয় তাদের সাথে কথা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ইউনো মহোদয় কথা বলছেন ফাহিমের বাবার সঙ্গে, ফাহিমের মার সঙ্গে। বড় করে নেওয়ার সুযোগ সব কথা বলবে। আমরা কি শাস্তি চাই না? ওসি সাহেবের কথা শুনি আমরা ওসি সাহেবের কথা শুনি। দর্শক আপনারা দেখছেন যে আজকে যে ফাহিম হত্যার বিচারের দাবিতে তারা যে রাস্তা অবরোধ করেছে সেই রাস্তা অবরোধের এইখানে এখন আমাদের মুক্তাগাছা ইউনো এখানে হাজির হয়েছেন। তো আমি আপনাদেরকে এর আগের লাইভে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে তারা পুলিশ প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে তারা মুক্তাগাছা ইউনোকে চাইছেন এবং সেনাবাহিনীরা যে কারো হস্তক্ষেপ দাবি করেছেন। এই মুহূর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এই জায়গায় উপস্থিত হয়েছেন। তো উনি কথা বলবেন এখন সবার সঙ্গে এবং খবর দিচ্ছেন যে কি হয়। সবচেয়ে ছোট বোনটা ওর হাতেও ওর বড় বোনটা যেন এখানে আছে। কত বছর তো আমরা একটু ফাহিমের এই জায়গায় লাশের কাছে ফাহিমের স্ত্রী এসেছেন তার সেই ছোট্ট বাচ্চাকে নিয়ে। আসলে যেটা দেখার মতো না, একটা হৃদয় বিদারক একটা ঘটনা। সেই একেবারেই বড় জোর 6 মাসের এই বাচ্চাটা সহ ফাহিমের
দর্শক আপনারা যেরকম দেখছেন ফাহিমের ওয়াইফ কথা বলছিলেন ইয়নোর সঙ্গে, তো উনি কথা বলছিলেন এবং শুনছিলেন ফাহিমের স্ত্রীর কথা শুনছিলেন, ফাহিমের স্ত্রীর কথা শুনছিলেন যে আসলে তিনি কী বলতে চাচ্ছেন। এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তার যে দাবি, সেই আমার এই বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব, এই বাচ্চার এই দায়িত্বটা কে নেবে, এরকম। দেখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, সাথে আছেন পুলিশ প্রশাসন থেকে যিনি আছেন আছেন ওসি রিপন চন্দ্র গোপ উপস্থিত আছেন বিএনপির একজন কর্মকর্তা হান্নান ভাই আছেন বিএনপির পক্ষ থেকে, এবং উনি জানিয়েছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের 3 জনকে আজীবনের জন্য ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে, তারা এই কথাটা জানিয়েছেন। এখন আসলে এইখানে যে জনগণ আছেন তারা চেষ্টা করছেন কথা শোনার জন্য। আজকে আপনারা জানেন যে এই লাশ নিয়ে প্রায় 2 ঘন্টা যাবৎ এখানে অবস্থান কর্মসূচি চলছে। তারা পুলিশ প্রশাসনের কাছে তারা অনেক কথাই বলছেন, তারা আস্থা হারিয়েছেন। তো তারা চেয়েছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব অথবা ইউনোকে আসার জন্য এখানে। তো এই কথা যখন লাইভের মাঝে জানতে পেরেছেন, যে এই লাইভের আমি দেখেছি যে উনি অনলাইন ছিলেন এবং দেখেছেন, তখন এই বার্তা তার কাছে পৌঁছানোর পরই সে এই উপস্থিত হয়েছেন জায়গায় এবং তাদের কথা শোনার জন্য আসছেন এবং তারা সব কথা শুনছেন এবং জানছেন উনি তার কথাবার্তা শুনছেন সবার। আমি যদি দেখানোর চেষ্টা করি, দর্শক কিন্তু এখন প্রচুর লোকজন এখনো রাস্তা অবরোধ করে আছে। শুনছিলেন যে ওনারা যে একজন এই ঘটনাটা বিবরণ দিচ্ছেন আসলে কি ঘটেছিল সেটা মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা খুব মনোযোগ দিয়ে শুনছেন এবং তিনি বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করছেন। ফাহিমের বাবার সঙ্গে কথা বলছেন, আপনারা দেখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমের বাবার সঙ্গে কথা বলছেন।
পাচ্ছেন যে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জায়গায় উপস্থিত হয়েছেন, স্পটে উপস্থিত হয়েছেন এবং লাশের সামনে দাঁড়িয়ে ফাহিমের বাবার কথা শুনছিলেন, মনোযোগের কথাগুলো শোনার চেষ্টা করছেন। কিন্তু আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে পেছন থেকে যে কিছু উৎসুক জনতা আছে তারা এখনো স্লোগান দিয়ে যাচ্ছেন। সবাই চুপ থাকি। হাজার হাজার মানুষ আটকে আছে, এটি মাথায় রাখতে হবে। মহাসড়কে হাজার হাজার এখানে কিন্তু এখনো ফাহিমের লাশটা রয়েছে, তার লাশকে সামনে রেখে কথা বলছেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ফাহিমের বাবার সাথে কথা বলছেন। তারা চাচ্ছেন যে এই অবস্থান কর্মসূচিটা এখন এখান থেকে ইয়ে করা হোক। দেখতে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃঢ় পদক্ষেপে আশা করছি যে ব্যাপারটি খুব দ্রুত গতিতে নিষ্পত্তি হবে বলে আশা করছি। উনি এখন এই মাইকে একটু কথা বলবেন, তো আপনার মাইকে একটু কথা বলবেন, উনি মাইকে কথা বলার চেষ্টা করবেন যে তার পুরো বক্তব্যটা কী দিচ্ছেন সেটা জানার চেষ্টা করবো আসলে উনি কী বলতে চাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন হচ্ছে ফাহিমের বোন, ফাহিমের ভাই, বোন, বাবা, তারা সবাই এখানে উপস্থিত আছেন। 3 বছরের একটা বাচ্চা, ওই বাচ্চাটাকেও ছাড় দেয় এবং তাদের পরিবারের বলতে পারতেছি না, বুঝছি তো বুঝছি আমার পক্ষে তো আমি এখানে কিছু আক্রমণ করে এই গোলাটাকে একদম পশুর মতো, পশুকে ওইভাবে আক্রমণ করা হয় না, এইরকম ভাবে আক্রমণ করে মারছে। আচ্ছা মারছে কালকে 3 জায়গা মারা গেছে, অনুমানিক আমরা শুনছি যে প্রায় 30 জনের মধ্যে ছিল, এরকম ছিল। প্রথমে করে এখানে ঘটনা ঘটাইছে, তারপরে এখানে এই পোলাটা এই কালো গাছের লোক ই করে এই পোলাটা বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। দৈমের যাওয়া হয়েছিল, পরে পিছের থেকে কেটে কাঠের লাঠি মিলে মারছে না, কাঠের ভিতরে বাদ দিয়ে পড়ছে, আর বুঝতে পারে নাই। সবাই তাই আক্রমণ করে এই পোলাটা অ্যাম্বুলেন্সটা পাস করে কি করে অ্যাম্বুলেন্সটা
হচ্ছে এই চিহ্নিত আসামি এখন পর্যন্ত ধরলো না কেন, এটা হচ্ছে একটা কথা আমাদের দাবি। চিহ্নিত আসামিকে এতক্ষণ তো লাগার কথা না। কালকে মামলা দিতে গেছে, পরশুদিন নাকি কবে মামলা নেয় নাই, এটা নেয় নাই কেন? ঠিক ঠিক, মামলা নেয় নাই। কালকে থানায় গেছে, ওনাদের ওখান থেকে আপোষনামা রাখার জন্য থানার ভিতরে বলে আটকাইছিল, আপনাদেরকে আটকাইছিল, আটকাইছিল। এটা কেন করছিল? পুলিশে এই কাজ কেন করবো? পুলিশ জনগণের বন্ধু, এই কাজ করবো, পুলিশ জনগণের সেবা করবে, পুলিশ পুলিশের উপরে দেওয়া কি হবে? 11 তারিখ থেকে আমার ভাই কবরে থাকবে, গুনি কেন বাইরে থাকবে? গুনিকে আগে গ্রেফতার, আমাদের এক দফা এক দাবি, গুনিদের ফাঁসি চাই, গুনিদের ফাঁসি চাই। আপনারা যদি সবাই শুনেন, ফয়সাল কিছু কথা বলছে। ফয়সাল এই লাশের যে বৈধ গার্জিয়ান, মা বাবা ভাই বোন, তাদের সম্মতিক্রমে ফয়সাল এলাকাবাসীর পক্ষে 2-3টা কথা বলছে। আমি আপনাদেরকে একটু এক্সপোজ করতে চাই, বলতে চাই কি কথা বলছে। প্রথম প্রশ্ন হচ্ছে, বলছে আমরা ওই যে মামলা নেই নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাদেরকে বারবার আটকে রাখছি। তৃতীয় প্রশ্ন হচ্ছে আমরা মামলা না নিয়ে এখনো এখানে আসছি। এবার আমি আপনাদেরকে বলি, নাম্বার 1, গতকালকে আমি নিজে এজাহার ড্রাফট করছি, মামলা নিছি। নাম্বার 2, যখন এজাহার ড্রাফট করি, আসামিদের নাম ঠিকানা ওনারা 4 জন বলছে, তদন্তে প্রাপ্ত আরো 8 জন আসছে, সেই টোটাল 12 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তাদেরকে নামগুলো শোনানো হয়েছে। নাম্বার 3, তারা ভাবতেছিল এজাহার লেখার সময়, আমরা যখন লিখতেছিলাম, আমি সবাইকে বলি এজাহারে লেখা হচ্ছে হত্যার উদ্দেশ্যে ওর মাথায় বাড়ি দিছে, হত্যার উদ্দেশ্যে আমার এই নানির মাথায় বাড়ি দিছে, হত্যার উদ্দেশ্যে ছোট বোনকে মাথা বাড়ি দিছে, হাতটা ফিরাইছে। তাদেরকে ভাই আমার একটু শুনেন, তাদের বক্তব্য স্যার বারবার এক কথা কেন হচ্ছে, তাহলে কি স্যার কি মিসগাইড হচ্ছে কিনা? এজাহার লিখতে গেলে আঘাতের ধরনটা এইভাবে লিখতে আপনারা অনেকেই জানেন। এরপরেও এই আমার ছোট বোনটা সময় দিছে, এই চাচিরে আল্লাহ তার অনেক ধৈর্য দিছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তার আরো অনেক ধৈর্য দিক। বাট বাবা ইমোশনাল হয়ে গেছে, আর পারে না। তাদের বক্তব্য কেউ না তো বাহির থেকে বলতেছে যে তোমরা স্বাক্ষর দিও না, এটা আপোষ করে ফেলছে। এমন বলেন, যখন আমরা এজাহারটা লেখা শেষ, আমার চাচি স্বাক্ষর দিবে, ছোট বোনগুলোরে কে চেতাইছে আল্লাহ জানে, আমি জানি না, তাদেরকে ভুল বুঝাইছে। বললাম চাচি এটা মামলার এজাহার, তারা বললো যে না এজাহার আমরা এটা মানতেছি না, আমাদেরকে তাহলে তৃতীয় ব্যক্তি পরে শোনাতে হবে। গড গিফটেড, এটা হচ্ছে 5 জন সাংবাদিক এই মুহূর্তে ওই সময় ছিল, থানায় কি জন্য ঢুকছে আল্লাহ জানে, তারা জানে। 5 জন সাংবাদিক যখন গেছে, আমার এই যে 2 বোন আছে, এই যে এক বোন বোরকা পরা আছে, পর্দাশীল, আমি তাকে শ্রদ্ধা করি। আরেকজন ছিল মনের সাথে আপনার না, আরেকজন ছিল, যাই হোক, আর ওই ভাই ছিল। তা আমি বললাম এজাহারটা পরে আমি দাঁড়ায় থাকি, সাংবাদিক পড়ুক, আপনারা শুনেন, আপনাদের মনোভূত হয়েছে কিনা, সাক্ষীদের নাম ঠিকানা আপনাদের বাহিরে কোনো ব্যক্তির নাম আমি দিছি কিনা। এই যে সাংবাদিকরা এখানে আছে, চাইলে আমি তাদের নামও রাখবো। তারাই যখন পড়ছে, এরা শুনছে, আমার এই 2 বোন, শ্রদ্ধার বোন, এরা গেছে, শোনার পর বললো না আমরা তো বাইরে শুনে আসছি ভুল, কিন্তু এখানে তো এজাহার দেখি ঠিক আছে।
তাহলে আমাদের কেন ভুল হলো? আমি বললাম আপনারা ভুল শুনে এসা আমি এই যে ওসি আমাকে তো বলতে পারতেন যে স্যার বলেন, ভাই বলেন, দাদা বলেন বা ওসি সাহেব বলেন যে আমরা এরকম শুনছি মামলা নিচ্ছেন না, আপুস করে ফেলতেছেন, এটা সত্য না মিথ্যা। পরে আমার এই বোনটা আমার বলছে ভাই আমরা ভুল হচ্ছি, আমরা স্বাক্ষর করে দিয়ে যাচ্ছি, আপনার মামলা রেকর্ড করেন। 12টা 5 মিনিটে মামলা রেকর্ড হয়েছে, টাইম সহ বলতেছি 12টা 5 মিনিটে মামলা রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত আমার 4 জন পুলিশ সাব ইন্সপেক্টর 3 জন কনস্টেবল বাহিরে আছে। আমি যদি বলি ভাই আপনাদের এই আসামি অ্যারেস্টের বিষয়ে আমি এখানে বলবো না, তাহলে আমি পারবো না, আমাকে সময় দিতে হবে। আপনাদেরকে বলতেছি মামলা নিচ্ছি, এই সাংবাদিক বাইরে পড়ে শুনেছে, আপনারা যদি না শুনেন, এই যে আমার এই ছোট বোন, আমি এই চাচি আর আমার এই আপা আছে, আমার ওই আপার কাছ থেকে শুনেন তারা শুনছে কিনা। আপা একটু এদিকে আসতে পারবেন, আপনি মাইকতে যাবে না, তাহলে আপনি একটু হাতটা তুলে বলেন যে ঠিক আছে কিনা, অথবা আমার ওই আপার পিছনে ভাই আছে, বড় ভাই ঠিক আছে কিনা কথাটা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমার এই মুরব্বী, এই যে বাবা, উনি ইমোশনাল, উনি এখনো কিন্তু বলছে বারবার আমাদের আমরা টাইনে নিয়ে যায়, টাইনে নিয়ে আসছি না, ছোট বোন টাইনে রাখছি না, উনাদের কে বা কারা বলতেছে চলে আসে স্বাক্ষর দেন। আমি বলছিলাম মামলাটা দিয়ে যান, কারণ সাক্ষী লাগবে, স্বাক্ষর লাগবে। কথা শুনো আগে। সর্বশেষ আমি নিজে মামলা ড্রাফট করে উনাদের সাক্ষী নিছি, মামলা রেকর্ড হয়েছে, আসামি ধরার চেষ্টা করতেছে এবং খুবই শীঘ্রই আমরা আসামিকে ধরবো, 1 নম্বর আসামিকে ধরবো বলে দিচ্ছি আপনাদের, সেটা আমাদের কমিটমেন্ট। এখন আমার কথা হচ্ছে আমার এখানে ইউনুস স্যার আসছে, লাস্টটা কালকে থেকে আছে, কাটাছেড়া হয়েছে, আমরা সবাই মিলে চলেন, এটা তো পূরণ করতে পারবো না, এটা আমাদের সম্ভব না। আমার কথাটা শেষ করি, আমরা সবাই মিলে লাশে দাফনের ব্যবস্থা করি, জানাজা পড়ি, ওর আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যাতে ওরা বেস্ট নসিব করে। আমার চাচি এবং চাচা প্লাসের সাথে যে ছোট বন্ধুটা আছে, আমার ভাবি সহ ছোট বাচ্চা আছে, আল্লাহ যাতে তাদের ধৈর্য দেয়, আমরা তাদের সাথে আছে যতটুকু পারে। আর আসামি ধরার পর শাস্তির সর্বোচ্চ ব্যবস্থার উপর যা যা করা হয় আমরা বিজ্ঞ আদালতে সেইভাবেই সাবমিট করবো সবকিছু ডকুমেন্ট। আমি শেষ করে থাকতে দেবো, আমি শেষ করে থাকতে দেবো। দর্শক আপনারা দেখছেন যে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই একবার সামনে থেকে কথা বলছেন। আচ্ছা, এখানে আসলে বক্তব্য দেওয়ার মতো কোনো জায়গা না। আমি সত্যি মানে দেখে আমি বাক্রুদ্ধ হয়ে যাচ্ছিলাম বারবার, যে বাচ্চাটা এত ছোট। স্যার ওই যে লাস্টটা হয় না, রাস্তাটা ব্লক করে রাখছে, তারা ওই যে আসামি গ্রেফতারের দাবি জানাচ্ছে, আসামিদের ফাঁসির দাবি জানাচ্ছে, সবাই আমি আসছি স্যার, তাদের ইউনো স্যারও আসছে, ছেড়ে দেবে স্যার, এটা স্যার স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যেখানে মানে থেমে গেলাম, যে বিষয়টা ঘটছে মানে অত্যন্ত মানে মানব সমাজের সবচেয়ে যে খারাপ কাজটা সেটাই কিন্তু ঘটছে। মানুষ হত্যা হলো সবচেয়ে খারাপ কাজ, এবং তারপর একটা মানুষকে বিনা অপরাধে বাসা থেকে টেনে ইসলাম যেটা শুনলাম পিটে পিটে মারছে। একটা মানুষকে মারলে, একটা মানুষকে যদি আপনি ইনজেকশন অর্থাৎ বিষ প্রয়োগ করে মারেন, তাহলে মানুষটার যে কষ্ট হবে, একটা মানুষকে পিটিয়ে মারলে তার চেয়ে আমার মনে হয় অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি কষ্ট হবে। আমরা কিছুদিন আগেও কিন্তু আমরা একটা ঢাকাতে যে মানে নৃশংস একটা হত্যাকাণ্ড হয়েছে, যে আপনার কিভাবে নির্মম ভাবে মারছে, এই হত্যাকাণ্ড গুলো কোনো সমাজে কিন্তু গ্রহণযোগ্য মানে এইটা আমরা কাম্য করি না, এবং এর বিরুদ্ধে কিন্তু আমাদের পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। এখন আমরা যদি ফাহিম মনে হয় নাম না, ফাহিমের কথাই যদি বলি, যে আমি ইতিহাসটা শুনলাম বা যতটুকু ঘটনা ঘটছে এইটুকের মধ্যে আপনাদের আমরা মানে প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা কমিটমেন্ট দিচ্ছি, একটা মানুষের যদি হত্যা করা হয় তার কিন্তু প্রসিডিউর আছে একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য। যেহেতু আমরা সমাজে বসবাস করি, আপনারা আইন আদালত সম্পর্কে আপনারা অনেক ভালো জানেন। এখন আপনারা যে দাবিগুলো করছেন প্রত্যেকটা দাবির সাথে আমরা একমত, এবং আমি কথা দিচ্ছি আমাদের ওসি সাহেব, মুক্তাগাছা ওসি সাহেব অত্যন্ত ভালো মানুষ, এবং সে আপনাদের হেল্প করবে। অন্য কোনো ওসি বা অন্য কোনো জায়গা হলে হয়তো আমি এভাবে বলতাম না। উনি অত্যন্ত ভালো মানুষ,
আমার বিশ্বাস উনি অবশ্যই এই মামলাটা উনি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। এবং আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই মামলাটা যেন মামলাটা দ্রুত বিচার হয়, অর্থাৎ এটা মামলা মনিটরিং করার জন্য আপনার চাঞ্চল্যকর একটা মানে আছে, কমিটি আছে, এটা জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে একটা কমিটি আছে যে মামলাগুলো তদারকি করা হয়, চাঞ্চল্যকর যে মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ানোর জন্য। সেটা যদি আপনার রিকোয়েস্ট করা হয় তাহলে এই মামলাটা যদি ঢুকানো হয়, এই মামলাটা আপনার দ্রুত সাজার ব্যবস্থা করা হবে। কিছু মামলা দেখবেন যে আপনার বছরের পর বছর চলে যাচ্ছে, ডেট পড়ে যাচ্ছে, এরকম যাতে না হয় আমরা এই মামলাটা ওই ভিত্তিতে আমরা ওই ক্যাটাগরিতে ফেলবো। আমাদের পক্ষ থেকে আমরা এই কাজটা করব। এখন আসামি যে হত্যাকাণ্ড ঘটাইছে আমার মনে হয় না সে মানে বের হয়ে আসতে পারবে, অর্থাৎ সাক্ষ্য করতে বের হয়ে আসতে পারবে আমার মনে হয় না, কারণ ভিডিও মনে হয় আছে আপনাদের কাছে, ভিডিও আছে না, ভিডিও আছে না, হ্যাঁ, তার পাওয়ার কিন্তু কোনো ওয়ে নাই। এখন একটা মানুষকে যদি আমরা শাস্তি দিতে চাই তাহলে তাকে আমাকে প্রসিডিউর মেইনটেইন করে কিন্তু একটা মানুষকে শাস্তি দিতে হবে। আপনারা দেখবেন যে থেকে অনেক লোক তারা আছে, আমরা এইভাবে রাখছি, এই রাস্তা যদি আমরা এইভাবে রেখে শুধু আন্দোলন করে যাই তাহলে বলেন সমস্যার কি সমাধান হবে? আমাকে বলেন। আপনারা যেহেতু এই সমাজের নেতৃস্থানীয় মানুষ, কথা বুঝতে হবে। এখানে হয়তো অনেকে আপনার মানে অন্য দিকে ডাইভার্ট করার জন্য প্রচেষ্টা চালাবে, আপনারা দয়া করে সেই দিকে আপনারা মনোযোগ দিবেন না বা কান দিবেন না। এখানে আপনারা রেখে আমরা যদি লাশটা কিন্তু কষ্ট পাচ্ছে না, আমরা যদি মুসলিম হয়ে থাকি লাশকে আপনার মানে মারা যাওয়ার পর দ্রুত সেটা কবরস্থ করতে হয়, এটি তো আমাদের ধর্মে আছে, তাই না? আমরা এইভাবে কষ্ট দিতে পারি না, মানুষকে আমরা কষ্ট দিতে পারি, এভাবে কষ্ট দিতে পারি না। ওর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আমরা কথা দিচ্ছি, আমি ওসি সাহেবের সাথে আমি নিজেই আমি ওনার সাথে আমি কথা বলে দেখবো যে কয়জন কি অবস্থা, আমি নিজেও মানে মনিটরিং করব। আমাদেরকে সময় দিতে হবে, পুলিশকে সময় দিতে হবে। আমি শেষ করি না না না, এভাবে কথা বলে কিন্তু আমরা কাজ করবো না। কিভাবে কাজ করবো বলেন আপনি? না, কথা শুনতে হবে। পুলিশ ইনঅ্যাক্টিভ আপনি বলতেছেন, আসলে ইনঅ্যাক্টিভ না। মামলা যেহেতু হয়েছে, যদি বলতেন যে না মামলা হয়নি, তারপরে সবার সামনে হিসেবে যেভাবে কথাগুলো বললো, আপনারা এর আগে যেভাবে একজন পুলিশ সম্পর্কে বললো যে মামলা নেয়নি বা আমাদেরকে টেনে ধরতে আবশ করার জন্য, পরে তো বিষয়গুলো তো ক্লিয়ার হয়ে গেল নাকি, যে আসলে কোনো কিছু কিন্তু আপনার এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। তাহলে আমরা শুরুতে আমরা পুলিশকে কেন দোষারোপ করবো? একটু শুনেন। যে জিনিসটা হয়ে গেছে সেই জিনিসটা আমরা ফেরত পাবো না, তবে তার বিচারটা কিভাবে নিশ্চিত করতে পারি আমরা কিন্তু সেই কাজটা আমাদের কিন্তু সবার মনোযোগ থাকতে হবে। আপনার সাথে আমরাও একমত। কেন একটা অপরাধ করে তার ফাঁসি হবে না বা তার উপযুক্ত শাস্তি কেন হবে না? আমরা যেহেতু আইন আদালত মেনে চলি, তাহলে অবশ্যই আমরা ওই ব্যক্তিকে আমরা উপযুক্ত শাস্তি যেন নিশ্চিত করতে পারি, এটা কিন্তু নিশ্চিত করা হবে। আমার বিশ্বাস ওসি সাহেব এই মামলাটা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন, এবং উনি কিন্তু বলেছেন আপনার আসামি অ্যারেস্টের সাথে কিন্তু উনি অনেক কিছু আগে ডিসক্লোজ করতে পারবে না, হয়তো আসামিরা পলাতক হয়ে যাবে। আপনারা জানেন যে অপরাধ করে সে কিন্তু আপনার তাৎক্ষণিকভাবে যে সেখানে বসে থাকবে বিষয়টা কিন্তু তা না, পুলিশকে কিন্তু খুঁজে বের করতে হবে, তাকে একটু সময় দিতে হবে। না এরকম যে তার বাড়িতে অমুক জায়গায় সেখানে বসে আছে, পুলিশ ধরতেছে না, বা আপনি ইনফরমেশন দেন, পুলিশকে ইনফরমেশন দেন, বলেন যে এই মামলার সাথে এই ব্যক্তি জড়িত এবং অমুক জায়গা আছে, দেখেন পুলিশ কাজ করতেছে কি না করতেছে। তারপর আধুনিক প্রযুক্তি যেটা আছে সেটা তারা অবশ্যই ব্যবহার করতেছে, এবং তাকে উনি কিন্তু বলছে যে 1 নম্বর আসামি খুব দ্রুত অ্যারেস্ট হবে। হয়তো আপনাদেরকে বলবে না যে কখন অ্যারেস্ট হবে, কারণ সময় লাগবে। একটা মানুষ ধরতে কিন্তু আপনার যাই কিছু বলেন না কেন, এই এলাকার মধ্যে যদি আপনি ছেড়ে দেন, আমি বলি শেষ করি না না না, এই ধারণা পোষণ করা যাবে না, এই ধারণা পোষণ করা যাবে না, এই ধারণা পোষণ করা যাবে না। ফাঁসি তো আপনি চান, আমিও চাই। ফাঁসি কে চায় না কেন বলে? কেউ আছেন যে ফাঁসি চান না? আমরা সবাই ফাঁসি চাই। হ্যাঁ, আমরা সবাই ফাঁসি চাই। যদি বলতে পারেন মুখে তাহলে ভাই থাকেন, আর যদি না বলতে পারেন না, আমি তো বলতেছি আমরা তো সবাই ফাঁসি চাই, সবাই ফাঁসি চাই আমরা।
চাই কাউকে ঢাকা হয় না, ভালোবাসার টানে স্যার সবাই আসছে, হাজার হাজার মানুষ স্যার। না, তা তো ভালো অবশ্যই। লোক স্যার, তা তো আপনি অবশ্যই। দেখেন স্যার, আমার ছেলে আলটা বয়ে হাজার হাজার মানুষ স্যার একমত স্যার, সবাই স্যার দেখেন কাউরে বলা হয়নি যে ভাই তুমি দাঁড়াও, সবাই নিজের নিজ স্বার্থে আছে স্যার। আর নিঃস্ব গরিব, একবারে গরিব। না, তা তো বোঝাই যাচ্ছে, আমরা তো দেখতে পারতেছি, আমরা দেখতে পারতেছি। এখন আমি আপনাদেরকে অনুরোধ করতেছি যে বাইরে থেকে যারা কথা বলতেছেন যে সেনাবাহিনী আসুক বা র্যাব আসুক, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, তারা এসে কি করবে বলেন, আমাকে বলেন। না, তারা এসে কি করবে? তারা জল বিচার করবে না, এই ধারণাগুলো আপনাদের ভুল ধারণা, এই ধারণাগুলো আপনাদের ভুল ধারণা। স্যার কথা দিলে আমি কই ভাই শুনে, আমি স্যার আপনাদেরকে কথা দিবে এবং বলতেছি, স্যার লিখিত দিব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যে ইউনো স্যারের সম্পর্কে ক্ষমতা জানেন না, শুনেন সকল থানার যত অফিসার আছে সবার সব ইউনো স্যার। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ কাজ হবে। আমি যে বুঝতে ইউনো স্যারের কথা মানতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি হবে আমি বলছি আমার বাইরে স্যার, আপনি একটা লিখিত দিবেন যে খুনিদের দ্রুত বিচার এবং ফাঁসি হবে স্যার। আমি বলে দিচ্ছি আমার শুনবেন ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, স্যার এবার আস্থা পাবে স্যার। না না, ঠিক আছে, উনি যে কথাটা সবাই বলছেন একমত থাকবেন তো? ওই জায়গায় আমি হলো একই কথাই বলতাম, কারণ আমার ভাই বা আমার যদি কেউ অর্থাৎ যার কেউ মারা যায় সেই কিন্তু আসলে সত্যিকার অর্থে বুঝতে পারে প্রকৃত জিনিসটা। আমরা যারা প্রতিবেশী আমরা ওইভাবে আমরা করতে পারি না, কিন্তু আমরা একটু অনুধাবন করতে পারি না, অনেক কষ্ট হচ্ছে। একটু শেষ করি বাবাজি, একটু শেষ করি। আপনারা যে কথাটা বলছেন, আসলে আমাদের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ওইটা দেওয়ার এখতিয়ার আমার কি আছে আপনারাই বলেন। এটা কিন্তু দেওয়ার এখতিয়ার আমার নাই যে ওই ব্যক্তির ফাঁসি হবে, এটাকে আমি বলতে পারবো? বলেন আমাকে, ফাঁসি কারা দিবে আমাকে বলেন। স্যার দ্রুত ধরে অ্যারেস্ট হয়ে তারা বিচার পায় স্যার, এইটা আপনি একটু বলে দিলে স্যার। ওনারা আস্থা, এটা ওসি সাহেব বলছে, আপনাদেরকে বিশ্বাস হচ্ছে না? স্যার ওনারা আমি আপনাদেরকে কনফার্ম করতেছি, আমি আপনাদের কনফার্ম করতেছি যে এর সাথে যদি আরো কেউ জড়িত থাকে পুলিশ অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং আমাদের এসপি মহোদয় কিন্তু একটু ফোন দিয়েছিল, কথা উনি শুনছে যে কি মামলা কি নেও নেই, উনি কিন্তু বলছে যে না মামলা অলরেডি হয়ে গেছে, হয়তো ভাবছে মামলা এখনো হয়নি। মামলা যেহেতু হয়ে গেছে, আসামি অ্যারেস্ট করতে হবে, একটু আপনাদের সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আমরা যখন মোনাজাত করি কিছু মোনাজাত কিন্তু আমাদের ধর্মেও আছে, কিছু মোনাজাত তাৎক্ষণিকভাবে কিন্তু কবুল হয়ে যায়, কিছু মোনাজাত একটু সময় লাগে, এরকম আছে না? টানতেছেন কেন? কি সমস্যা? টানতেছেন কেন? একটু শেষ করি। এখানে শুনেন, এই উপজেলায় ভালো মন্দ দুইটাই ডিপেন্ড করবে। আমরা হলাম অ্যাক্টিভ রোল যদি আমরা প্লে করতে পারি, আমরা যদি ভালো কিছু করতে চাই, এই দুজন মানুষ কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো, বুঝলেন? কিন্তু এই দুজন মানুষই কিন্তু আমরা এখানে উপস্থিত আছি, আমাদের বিশ্বাস রাখতে হবে, আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে। আপনার একই সাথে যে মানে এই কথাগুলো বলতেছেন, এই আপনার লাশ ঠিক আছে রাস্তা নিয়ে আসতে একটু ফাইন, এখন যদি আপনারা বলেন যে না আমরা রেখে আমরা আন্দোলন করে যাবো, এটা কোনো সমস্যার সমাধান হবে আমাকে বলেন? কখনো সমস্যার সমাধান হবে না, উপরন্তু আপনারা হাজার হাজার মানুষকে কষ্ট দিবেন কি না দিবেন বলেন? আপনাদের ভাই ব্রাদার কিন্তু হয়তো এই ময়মনসিংহ থেকে মুক্তাগাছার দিকে জামালপুর যাচ্ছে, জামালপুর থেকে কেউ হয়তো ময়মনসিংহে যাচ্ছে, অনেকে থাকতে পারে। আমরা এই জন্য আপনাদের অনুরোধ করবো, চলেন আমরা রাস্তার এক সাইডে গিয়ে কথা বলি, প্রয়োজনে রাস্তার এক সাইডে কথা বলি, গাড়িগুলো যাক, আমরা তো আছি। আর একই সাথে আমি সুমনদের ছেলে মারা গেছে স্যার, আমি ওনারে বলছি যে স্যারের কথা মানতে হবে স্যার, আপনি ওনারে এমন প্রতিশ্রুতি দিবেন স্যার, উনি যেন আস্থা পায়। স্যার এই যে মানুষগুলো আসছে স্যার, সবাই যেন শান্তি তৃপ্তি
মুক্তি পায় স্যার আপনার বিচার আপনারা যেহেতু এই কথাটা থাকবে অনেকে তো আপনারা ভিডিও করে রাখতেছেন, রেকর্ড করে রাখতেছেন, আমরা কথা দিচ্ছি, দুজন মিলে আমরা কথা দিচ্ছি এই আসামিদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। আমাদের পক্ষ থেকে যদি বিন্দু মাত্র গাফিলতি আপনারা পান, তখন আপনারা বলবেন যে আপনারা আমাদেরকে এই আসামি অ্যারেস্ট করতেছেন না বা আপনারা যে ইয়ে করতেছেন। বিন্দু পরিমাণের আপনারা টাল বাহানা পাবেন, সে যত পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যেহেতু শিবপুরের মানুষ স্যার আমরা ডাক্তার স্যার চেয়ারম্যান স্যার এটা সহযোগিতা করবে, চেয়ারম্যান ভাই সহযোগিতা করবে, কারণ ওনার এলাকা পলিটিক্যাল যাই হোক যাই কিছু হোক না কেন, যাই কিছু হোক না কেন, অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। এলাকার মানুষ তো এখন আপনারা যদি মনে করেন যে না আমাদের কথা বিশ্বাস পাচ্ছেন না, যদি মনে করেন বিশ্বাস পাচ্ছেন না, তাহলে কিন্তু আমরা সত্যি অনেক কষ্ট পাবো, অনেক কষ্ট পাবো। আপনারা পুলিশকে সহযোগিতা করেন, পুলিশকে সহযোগিতা করলে পুলিশ কাজ করতে পারবে। পুলিশকে যদি আমরা বাধা দেই বা পুলিশকে যদি আমরা কাজ করতে নিরুৎসাহিত করি, পুলিশ কিন্তু কাজ করতে পারবে না। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। সময় দিতে হবে, অ্যারেস্ট করার মতো সময় দিতে হবে তাদেরকে। এরা দুজন আমাদের থানার প্রধান কর্মকর্তা, এরা দুজন যদি আমাদেরকে মামলা আচ্ছা ঠিক আছে এটা দেখে না এখন যদি সহযোগিতা করে তারা যদি সহযোগিতা করে সর্বোচ্চ আইন প্রয়োগ করে তাতে আমরা খুশি। আপনি একটু ইয়ে করেন, হেল্প করেন, আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ আমার বাইরে সৌদিকে মারছে, বাইরে মাথা ফাড়ায় মাথার মস্ত বাইরে মেরে সব বাইরে নারী পুলিশকে সব ফাটাইছে, এখন তুলি ফাটাইছে, তিনজনে মিলে আমার বাইরে মারছে, নিচে ফালাইয়া তিনজনে মিলে মারছে। এই সৌদিকে আমার বাইরে মারছে, এই সৌদিকের ফাঁসি চাই আগে। আমরা এখন কথা শুনলাম, অনেক রাস্তা পাইছি পক্ষ থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান কিছু বলবো। আমরা একটু শুনি। আচ্ছা বোন তো প্রিয় এলাকাবাসী, আমাদের একটু সুযোগ দেন, দয়া করে অপরাধীর সাথে কারো সম্পর্ক হইতে পারে না, অপরাধী কোন দলের হইতে পারে না, অপরাধীর পরিচয় শুধু অপরাধী। আমাদের মুক্তাগাছার সর্বোচ্চ অভিভাবক ইউনূস এসছেন এবং ওসি সাহেব এসছেন, ওনারা প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা আমাকে
আমাকে একটু সুযোগ দেন। এই পরিবারের সঙ্গে যে নৃশংস ঘটনাটি ঘটেছে, এই ঘটনার জন্য আমি নিজেও মর্মাহত। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমি আপনাদের সঙ্গে মাঠে থাকবো। আপনারাই আমাকে ভোট দিয়েছেন, আমরা আন্দোলন করবো আপনাদের সঙ্গে। আমি শুনেন, যদি এই হত্যাকারীর বিচার সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হয়, আমি আপনাদের সঙ্গে এই রাস্তায় আন্দোলন করবো, মানববন্ধন করবো। আমার কিন্তু আপনাদের কাছে আসতে হবে। আমার জীবনে আপনাদের প্রয়োজন, আমার জীবনে সজীবের প্রয়োজন নাই। আমি চিনি না, ফাঁসি চাই, চিনি না। সজীব কারো ছন্দ হতে পারে না, সজীব কারো তৈরি হতে পারে না। সজীবের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা সকলে আপনাদের সঙ্গে আন্দোলন করবো। কথা দিলাম। আসসালামু আলাইকুম। আমাদের যে মামলাটা হয়েছে উনি বলতেছে বা ইউনুস স্যার আছে, এখানে ওসি স্যার আছে, ওনাদের কোনো ডকুমেন্ট যদি আমাদেরকে দেখায় তাহলে আমরা আস্থা রাখতে পারি। ওনারা কোনো ডকুমেন্ট দেখাইছে, এখন যদি দেখায় তাহলে আমরা আস্থা রাখবো। এখন ইউনুস স্যার কিছু বলবে, এখন ইউনুস স্যার কিছু বলুক, আমরা শুনি। আমাদের মামলা যে হয়েছে একটা ডকুমেন্ট দেখাইছে। আচ্ছা আমাদের শুনবেন আপনারা। আচ্ছা আমার কথাটা একটু শুনে, আমি সামনে থাকবো। আমি সজীবের ফাঁসি না এই লাশের সামনে কথা দিলাম, আমারও মরতে হবে, আমাকেও মরতে হবে। লাশের সামনে কথা দিলাম, লাশের সামনে কথা দিলাম। মামলা নাম্বার হচ্ছে কথা আমি বলে শুনে নাম বললে তো আসামিরা সতর্ক হয়ে যাবে। নাম বলার দরকার নাই, আমরা আসামি ধরবো, আমরা আসামি ধরাবো। আপনারা যারা এখানে আছেন, আমি আসতে শুনেন, সর্ষের মধ্যে ভাত থাকে। এখানে যারা আপনারা আছেন সবাই কিন্তু যে লাশের জন্য আসছেন তাও না, কেউ তো থাকতে পারে যে আসামের নামটা হোক, আমরা শুনি সেই আসামের পালাই দিব। আমি শুধু মামলা নাম্বার বলে আসামের নাম বলবো না, কারণ অনেকে পালাতে চেষ্টা করবো। একটা কথা কিন্তু অনেকে বারবার রিপিট করতেছে, কিন্তু একটা কথা বলছে, এখানে সবাই যে আসছে লাশের মানে বিচার চাওয়ার জন্য শুধু তা না, এখানে অনেকে কিন্তু আছে আপনার ভিন্ন উদ্দেশ্য নিয়ে, অন্য এজেন্ডা নিয়ে কিন্তু আছে দু একটা মানুষ। ঠিক আছে,
মানুষের কথা শুনে আপনারা যদি ইনফ্লুয়েন্স হন, হ্যাঁ আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এই মুক্তাগাছাদের যদি আপনারা কিছু এই মুক্তাগাছাদের কাছে আমি ধরতে যদি চান কে লাগবে? হয়ে গেছে, বন্ধুদারি হয়ে গেছে। আমি আর ছেলে কাতে করে নিলাম, জবান দিলাম এই লাশের ন্যায্য বিচার আপনাদের সাথে থাকে অবশ্যই। আচ্ছা আমি তো বললাম আমরা সবাই 100% এটা আসামি অ্যারেস্ট হবে, 100% আসামি অ্যারেস্ট হবে এবং যত দ্রুত সম্ভব ওসি সাহেব তার টিম মাঠে লাগিয়ে রাখছে। দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দিতে হবে। সাথে আমাদেরকে মিল রাখতে হবে। আপনারা বলতেছেন ফাঁসি চাই, অবশ্যই আমরা ফাঁসি চাই। ফাঁসিটা দিবে কারা বলেন আমাকে? ফাঁসি দিবে কোর্ট দিবে, আদালত দিবে, বুঝলেন? কিন্তু আপনি পুলিশের পক্ষ থেকে অবশ্যই আপনার চার্জশিট দিবে, তারপরে এখানে সাক্ষী দেখবে, ভিডিও যেটা আছে সবকিছু দেখে তারপর কিন্তু আপনার আদালত দিবে সিদ্ধান্ত। এখন আপনারা যদি বলেন যে আমরা লিখিত দিয়ে যাবো ফাঁসি যেন হয়, এটা কি সম্ভব? আমাকে বলেন আপনারা, এটা কিন্তু সম্ভব না। যৌক্তিকভাবে আপনারা কথা বলেন, যৌক্তিকভাবে কথা বলেন যে আসামির জন্য দ্রুত সময় অ্যারেস্ট হয় এবং তাদের জন্য শাস্তি হয়। পুলিশের পক্ষ থেকে 100% সেটা আপনারা পাবেন, আমি কথা দিচ্ছি 100% সেটা পাবেন পুলিশের পক্ষ থেকে। মামলায় কে আসামি না এটা কিন্তু বলা যাবে না। যেমন সজীবের নামে একটা কথা আছে, অবশ্যই সজীব আসামি আছে, অবশ্যই সজীব আসামি আছে। হ্যাঁ আসামির নাম কিন্তু বলা যাবে না, আসামির নাম বলা যাবে না। তারপরে এখানে অন্য আসামিদের নাম আমরা এক নম্বর আসামি এখানে করা হয়েছে। আপনারা যত কষ্ট করেন সমস্যা নাই। আপনারা একটু শুনেন দয়া করে, একটু খেয়াল করবেন যে ফাহিমের বাবার হাতে একটা ডকুমেন্ট আছে, একটা স্ট্যাম্প আছে এবং কলম আছে। তো কি করতে যাচ্ছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। আমি কথা দিলাম, লাশের সামনে কথা দিলাম, আপনাদের এই ফাহিমের আসামি ধরে দেওয়া পর্যন্ত আমি তোমাদের সামনে থাকবো। আসামি ধরাবো, আমি আসামি ধরাবো, বাবা আমি আসামি ধরাবো। ফাঁসি কার্যকরী ব্যাপারে সর্বোচ্চ আমার মরতে হবে, এই মাত্র আপনারা দেখলেন যে লাশের চেয়ারম্যান লাশ ছুঁয়ে যে ওয়াদা করেছেন যে সে ইয়ে করবেন। ও যেটা বলছিলাম সেখানে চেয়ারম্যান ফাহিমের বাবা একটা ডকুমেন্টস নিয়ে এসেছিলেন, যে ডকুমেন্টসে লেখার চেষ্টা করেছিলেন যে আসলে এটা বিচার হবে, এই ধরনের একটা আশ্বাস সে লিখিত চাচ্ছিলেন। তো সেই আশ্বাস সে দিয়েছে। লাশের গায়ে হাত রেখে আমাদের যে শহীদুল ইসলাম তারা উনি লাশের উপরে হাত রেখে
পক্ষে ওয়াদা করেছেন এই আসামিকে ধরে দেওয়ার জন্য সে সর্বাত্মক সহযোগিতা করবে এবং আসামির সর্বোচ্চ ফাঁসির দাবি তিনি সর্বাত্মক সাথে থেকে আন্দোলন করে যাবে এই প্রত্যাশা করেছেন এবং এই আশ্বাস দিয়েছেন। আমরা এখন দেখছি তারা লাশ নিয়ে এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। দর্শক হয়তো এতক্ষণে আপনারা যেটা জানতে চেষ্টা করছেন, ইয়নো মহোদয় ছিলেন এখানে, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন থানার কর্মকর্তা ওসি রিপন চন্দ্র গোপ উনি উপস্থিত ছিলেন। এতক্ষণ তারা যেটা বলতে চেষ্টা করেছে, আমরা পুলিশের প্রতি আস্থা হারিয়েছি, সেই পুলিশের প্রতি আস্থা হারানোর ফলে তারা ইয়নো এবং তারা র্যাব অথবা সেনাবাহিনীকে প্রত্যাশা করেছিল। তারা সেই র্যাব এবং সেনাবাহিনীর পরিবর্তে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এসে তাদেরকে আশ্বাস প্রদান করেছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত ফাঁসির কাঠগড়ায় দাঁড়া করানোর যে একটা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, সেই প্রতিশ্রুতির কারণেই তারা এখন লাশ রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং দেখতে পাচ্ছেন যে এত বৃহৎ আকারে যে যানজট তৈরি করেছে, আমার মনে হয় এখান থেকে আপনার যদি জামালপুরের রোডে যান সেটা হয়তো চেতচার ছাড়িয়ে গেছে, আর যদি মুক্তাগাছার দিকে যান হয়তো মুক্তাগাছা পর্যন্ত এর যানজট তৈরি হয়েছে। তো এই দীর্ঘ 2-3 ঘন্টা যে মানববন্ধন চললো, লাশ নিয়ে যে মানববন্ধন চলেছে, তারা যে প্রত্যাশা করেছিল তাদেরকে একজন প্রতিশ্রুতি দিক যে এই ফাহিমের হত্যাকাণ্ডের ফাঁসি নিশ্চিত করা হবে, সেটা নিশ্চিত করার জন্যই উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এসে এখানে তাদেরকে মাইকের সামনে ঘোষণা করেছে এই ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত যতটুকু সম্ভব তারা কাজ করে যাবেন এবং তারা সহযোগিতা করে যাবেন। এখানে একটা বড় বিষয় হচ্ছে যে ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন সেই চেয়ারম্যান শফিকুল ইসলাম তারা এখানে এসেছিলেন, উনিও এখানে আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই আসামির সঙ্গে তারা আসামিগুলো যেন তারা খুব দ্রুত গতিতে গ্রেপ্তার করে, সেই গ্রেপ্তারের জন্য তিনি সব সময় মাঠে থাকবেন এই প্রত্যাশা। এই যে শহীদুল ইসলাম তারা প্রতিশ্রুতির ফলেই তারা আজ এই মুহূর্তে লাশ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং লাশটা হয়তো সরিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে গাড়িগুলোর অবস্থাটা দেখাচ্ছি সেটা কিন্তু আসলে খুব দীর্ঘ একটা পথ, আমার মনে হয় এটা মুক্তাগাছা অবধি পর্যন্ত চলে গেছে। এই যে জনদুর্ভোগ একটা আজকের এই ফাহিম হত্যার কারণে তারা যে জনতা আজ যে হাজার হাজার গাড়ি এখানে আটকে গেছে, তার সেই জনতার কথা ভেবেই আজ সেই মানুষের কথা ভেবেই আজ এইখানে এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এসেছিলেন, সাথে ছিলেন হচ্ছে মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ এখানে ছিলেন। তাদেরকে আশ্বাস দিয়েছেন এই হত্যাকারী বিচার খুব দ্রুত গতিতে হবে এবং তাকে খুব দ্রুত গতিতে গ্রেপ্তার করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের ফলেই এখন তারা লাশ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো আমরা দর্শক আপনারা দেখছিলেন যে আসলে যে একটা যে একটা লাশ নিয়ে যে আন্দোলনটা হয়েছে, সেই লাশের আন্দোলনের আজকে এই মুহূর্তে এখান থেকে হয়তো ইতি হবে, একটু পরেই সেই লাশের দাফন কাফন এবং জানাজা সম্পন্ন হবে। আমরা সেই দাফন কার্যক্রমে পর্যন্ত থাকার চেষ্টা করব এবং আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব পুরো জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো দর্শক এখন লাশ নিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে দর্শকরা এখান থেকে এখন যারা ছিলেন আন্দোলনকারীরা যারা ছিলেন তারা আস্তে আস্তে তারা এখান থেকে সরে যাচ্ছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে লাশটা সরিয়ে ফেলা হবে এবং যে ফাহিমের হত্যার যে আসামি তাকে খুব দ্রুত গতিতে গ্রেপ্তার করা হবে। আপনারা যে জিনিসটা দেখছেন অলরেডি আমি যে দেখাতে চাচ্ছি যে আপনারা দেখুন যে অলরেডি ফাহিমের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, এখানে কাজ করছেন, রাস্তার যানজট নিরসনের জন্য এখন কাজ করে যাচ্ছে।
যে পুলিশ প্রশাসন এখন রাস্তা ক্লিয়ার করার জন্য কাজ করে যাচ্ছেন। আজকের এই দীর্ঘ 2-3 ঘন্টা আজকের এই আজকের যে যানজট সেটা আপনারা জেনেছেন। আর তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে আজকের এই লাইভ আপনারা দেখেছেন যে এখানে আমাদের মাঝে অনেকেই আসছেন, তারা এখানে ছাত্রদলের অনেক লোকজন চেষ্টা করেছেন। বিএনপির লোকজন এখানে আসছেন, তারা এসে এই পুরো জায়গাটাকে সিটি করার জন্য আসছেন এবং যানজট সরানোর জন্য এখন বিএনপির নেতা কর্মীরা এখন এখানে কাজ করে যাচ্ছেন। আর সাথে আরো অনেক নেতা কর্মীরা আছেন এখন রোড ক্লিয়ার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএনপির লোকরা কাজ করে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের সামনে আরো অনেক নেতা আছেন, এখানে সিরাজ আসছেন, যে সিরাজ এসে এই রাস্তা ক্লিয়ার করার জন্য এখানে আসছেন এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ছাত্র দলের যে 3 জন এখানে ছিল তাদেরকে চিরতরে বহিষ্কার করা হয়েছে, এটাও আপনারা জেনেছেন। তো দর্শক, এই ছিল এখনকার মতো। যদি আরো কোনো আপডেট থাকে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, এই ছিল আমার শেষ। এখন রাস্তা ক্লিয়ার করছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আছেন সিরাজ, যুবদলের সিরাজ ভাই এখানে আছেন। উনি এখানে এসে কাজ করছেন রাস্তা ক্লিয়ার করার জন্য। সাথে আরো অনেক নেতারা আছেন। আমরা যদি দেখাতে চাই, বিএনপির অনেক নেতা কর্মী এখানে এসেছেন, তারা চেষ্টা করছেন এই রাস্তাটাকে এখন ক্লিয়ার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওসি কাজ করে যাচ্ছেন। দর্শক, দর্শক এই ছিল এখনকার মতো। পরবর্তীতে আবার আমি আপনাদের সাথে যুক্ত হব। এখানে যদি আরো কোনো নতুন কোনো আপডেট কোনো কিছু জানতে পাই তো অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। লাইভটা শেয়ার করে দিয়ে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা।